স্কুলের উদ্যোগে করতে হবে মাছ চাষ, মিড ডে মিলের স্বাদ বদলে নির্দেশ সমগ্র শিক্ষা দপ্তরের। লুকোচুরি খেলা শেষ, অবশেষে গ্রেপ্তার কৃষ্ণনগরে কলেজ ছাত্রী খুনে মূল অভিযুক্ত দেশরাজ। দাগীদের নাম প্রকাশ্যে, চাকরি ফেরতের দাবিতে আজ এসএসসি অভিযান যোগ্যদের। মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে সতর্কতা জারি কয়েক জেলায়। দাগী তালিকায় নাম মালদহের তৃণমূলের নেতার, টাকা নিয়ে অন্যের চাকরিও করিয়ে দিয়েছেন বলে অভিযোগ। বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার, শ্বশুরবাড়ি থেকে উদ্ধার নববধূর দেহ, ধৃত স্বামী। আফগানিস্তানে তীব্র ভূমিকম্প, হু হু করে মৃত্যু বেড়ে 250, আহত 500। গ্রেপ্তার রাকেশ সিং এর ছেলে, থানায় তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পরিবারের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। এবার কি মিড ডে মিলের পাতে পড়তে চলেছে মাছ? মিড ডে মিল নিয়ে সমগ্র শিক্ষা মিশন যে নয়া নির্দেশিকা জারি করেছে, তাতে বলা হয়েছে সবজির পাশাপাশি স্কুল প্রাঙ্গণ বা সংলগ্ন জমির পুকুরে মাছ চাষ করতে হবে এবং সেই মাছ মিড ডে মিলে দিতে হবে। এর আগে স্কুলের জমিতে সবজি চাষ করছে অনেক স্কুল, সেই সবজি মিড ডে মিলে দেওয়াও হয়। এবার স্কুল পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজনে মাছ নতুন করে সংযোজন হতে চলেছে। মিড ডে মিলের নির্দেশিকায় বলা হয়েছে যেসব স্কুল প্রাঙ্গণে পুকুর রয়েছে সেখানে মাছ চাষ শুরু করে দিতে হবে। যেখানে খোলা মাছ রয়েছে সেখানে খেলার মাঠ অবশিষ্ট রেখে বাড়তি জায়গায় পুকুর খনন করে মাছ চাষ করতে হবে। কিন্তু মাছ চাষের খরচ কে যোগাবে? এ নিয়ে প্রশ্ন থাকায় সমগ্র শিক্ষা মিশনের এক আধিকারিক জানিয়েছেন, এটা মনে রেখেই মৎস্য দপ্তরের সঙ্গে আলোচনা আমরা করব। মৎস্য দপ্তর বিনামূল্যে মাছ চাষের প্রশিক্ষণ দেয় এবং ছোট চারাপোনা মাছও দেয়। এই সহযোগিতা যাতে স্কুলগুলিকে দেওয়া হয় তার জন্য শীঘ্রই শিক্ষা দপ্তর এবং মৎস্য দপ্তরের আধিকারিকরা কথা বলবে। উত্তর 24 পরগনার এক স্কুলের মিড ডে মিলের গুণমান যাচাই করতে গিয়ে মাছ চাষের বিষয়টি ভাবনায় আসে পরিদর্শক দলের। উত্তর 24 পরগনার কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউটে গিয়েছিলেন ওই পরিদর্শক দল। সেখানে তারা দেখতে পান পড়ুয়াদের মিড ডে মিলের পাতে মাছ দেওয়া হয়েছে। পরে খোঁজ নিয়ে পরিদর্শক দল জানতে পারে ওই স্কুলের নিজের জমিতে পুকুর খনন করা হয়েছে এবং সেখানে মাছ চাষ করাও হয়। পড়ুয়াদের সেই মাছ পরিবেশনও করা হয়। তারপরে বিষয়টি নিয়ে বিকাশ ভবনে আলোচনাও শুরু হয়। ঠিক হয় যেসব স্কুলে পুকুর রয়েছে বা পুকুর খননের জায়গা রয়েছে সেখানে মাছ চাষ করা হবে। মিড ডে মিলের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, আমাদের উদ্দেশ্য হলো স্কুল পড়ুয়াদের সুষম পুষ্টিকর খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা। ডিম একটি পুষ্টিকর খাদ্য, মাছও পুষ্টিকর। তাছাড়া মিড ডে মিলের পাতে পড়ুয়াদের মাছ পড়লে তাদের স্বাদও মাঝে মধ্যে বদল হবে। তবে সব স্কুলে তো মাছ চাষ সম্ভব নয়, যেখানে সম্ভব সেই স্কুলগুলিকেই মাছ চাষ করতে বলা হয়েছে। সপ্তাহখানেক পর অবশেষে পুলিশের জালে কৃষ্ণনগরের ছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিং। সোমবার ভোরে উত্তরপ্রদেশের গোপন জেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়। রবিবারই দেশরাজের মামা কুলদীপ সিংকে গুজরাটের জামনগর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে দেশরাজের কথা জানতে পারেন তদন্তকারীরা। শেষমেশ যোগী রাজ্যে অভিযান চালিয়ে তাকে নাগালে আনলো পুলিশ। বাংলায় হত্যার মতো অপরাধ সংগঠিত করে ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে যে বিশেষ লাভ হবে না, এই ঘটনায় তার প্রমাণ। দেশরাজের গ্রেপ্তারি রাজ্য পুলিশের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। কৃষ্ণনগর হত্যাকাণ্ড গত সোমবারে প্রেমের সম্পর্ক ভাঙতে চাওয়ায় প্রেমিকার বাড়িতে ঢুকে গুলি চালিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে দেশরাজ সিং নামে উত্তরপ্রদেশের এক যুবকের বিরুদ্ধে। অপরাধের পর সে গা ঢাকা দিয়েছিল। তদন্তকারীরা তার নাগাল পাচ্ছিল না এতদিন। সে উত্তরপ্রদেশে নিজের ডেরায় কোথাও আত্মগোপন করতে পারে, এই সন্দেহে কৃষ্ণনগর পুলিশের আলাদা 3টি দল সেখানে যায়। দেশরাজকে পাকড়াও করতে কার্যত চিরুনি তল্লাশি শুরু হয়। জানা যায় খুনের পর দেশরাজ গা ঢাকা দিতে নিজের আত্মীয়দেরই সাহায্য চেয়েছিল। এরপর রবিবার গুজরাটের জামনগর থেকে দেশরাজের মামা কুলদীপ সিংকে জালে আনেন তদন্তকারীরা। তাকে জেরা করে জানা যায় খুন করে আসা ভাগ্নেকে তিনি নিরাপদ আশ্রয় পেতে সাহায্য করেছিল। কুলদীপকে জেরা করেই খোঁজ মেলে দেশরাজে। পুলিশ সূত্রে খবর, নেপালে পালানোর পরিকল্পনা করেছিল সে। তার আগেই রাজ্য পুলিশ গ্রেপ্তার করে দেশরাজকে নিজেদের হেফাজতে নিতে মরিয়া। সোমবার রানাঘাট আদালতে তাকে পেশ করার সম্ভাবনা। কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথকে সাংবাদিক বৈঠক করে জানান, ভারত নেপাল সীমান্তে গাড়ি করে যাওয়ার সময় দেশরাজকে গ্রেপ্তার করা হয়। এর আগে ধৃত মামার কাছ থেকে ওর সম্পর্কে তথ্য পেয়েছিলাম আমরা। আমাদের টিম খুব ভালো কাজ করেছে। ঘটনার পর বড় মানসিক ধাক্কা থাকলেও ছাত্রের পরিবার আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, বিভিন্ন তথ্য দিয়েছে। সেসব খতিয়ে দেখেই আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যেই লিড পেয়েছিলাম। তারপরে অ্যাকশনে নামে আমাদের টিম। ভিন রাজ্য থেকে এই গ্রেপ্তারি রাজ্য পুলিশের যথেষ্ট বড় সাফল্য বলেই দাবি। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক। তাদের মধ্যে কতজন যোগ্য এবং কতজন দাগী তা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে।
অবশেষে শনিবার দাগিদের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এরপরই চাকরি ফেরতের দাবিতে আবার পথে নামছেন যোগ্য শিক্ষকরা। আজ দুপুরে করুণাময় থেকে এসএসসি অভিযান শুরু করবেন তারা। গত শনিবার রাত 8টা নাগাদ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের তালিকা প্রকাশ করা হয়। প্রথম দফায় 1804 জনের নাম দেখা যায় সেই তালিকায়। পরে মধ্যরাতে আরও 2 জনের নাম যোগ করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই যোগ্যদের প্রশ্ন, দাগিদের নাম সামনে আসার পরেও কি পরীক্ষা নেওয়া হবে? চাকরি ফেরত চেয়েই মূলত তাদের এই অভিযান। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির নতুন করে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা রয়েছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও সারা হয়ে গিয়েছে। তবে দাগিদের তালিকা বেরোনোর পরই দেখা যায় তাদের অনেকেই পরীক্ষায় বসতে ফর্ম ফিল আপ করেছিলেন। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ মিলিয়ে 1400 জনের অ্যাডমিট কার্ড বাতিল করেছে। কয়েকজন 2 শ্রেণীর নিয়োগের আবেদন জমা দিয়েছিলেন, যার ফলে মোট 2160টি আবেদনপত্র বাতিল করা হয়। এদিকে তালিকায় রয়েছে শাসক দল যোগ তৃণমূলের নেতা, বিধায়ক, ঘনিষ্ঠদের নাম দেখা গিয়েছে সেখানে। তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম উঠে এসেছে। মোট কথা তারা দাগি অযোগ্য চাকরি প্রাপক বলে চিহ্নিত। তাছাড়া পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও রয়েছে সেই তালিকায়। নাম রয়েছে বিধায়কের আত্মীয়েরও। দাগিদের তালিকা নিয়ে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল বলেন, আমরা বারংবার বিকাশ ভবন, নবান্নে জানিয়েছি এই তালিকা প্রকাশ করার কথা। 2 বছর ধরে অনুরোধ করেছি, দাবি জানিয়েছি। যখন দরকার ছিল তখন শুনল না। আজকে চাকরি চলে যাওয়ার পর পরীক্ষার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে তালিকা দেওয়া হলো। আরেক চাকরিহারা যোগ্য শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, সিবিআই তদন্তের রিপোর্ট দিয়েছে। আমরা বারবার বলেছি, লড়াই করেছি, মার খেয়েছি, কিন্তু সেই তালিকা প্রকাশিত হয়নি। আজকে একটা তালিকা প্রকাশ করা হলো। তিনি আরো বলেন, অনেকেই বলেছিল চাল কাকর আলাদা করা সম্ভব নয়। এখন তো করা গেল। কে চোর কে সাধু স্পষ্ট হলো। এরপরেও আমাদের অর্থাৎ যোগ্য শিক্ষকদের শাস্তি লাঘব হলো না। আজকের মিছিলে চিন্ময় এবং মেহবুব দুজনেই থাকবেন বলেই জানা গিয়েছে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গে তেমন একটা ভারী বৃষ্টি দেখা যায়নি। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও টানা বর্ষণ হয়নি। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণে। মঙ্গলবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানের, কোটা, গোপালপুর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে স্থলভাগে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনো বজায় রয়েছে। রবিবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের অন্য কোথাও তেমন বৃষ্টি হয়নি। তবে মঙ্গলবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চলছিল। কালিম্পংয়ে প্রবল বর্ষণের কারণে ধস নেমে বন্ধ হয়ে যায় 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরে বৃষ্টির দাপট এবার কিছুটা কমবে। শুধু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা, যা 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তাপমাত্রার দিক থেকে দেখা গিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল 31.6 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। এসএসসির 33 পাতার দাগি তালিকায় একাধিক তৃণমূল নেতা এবং তাদের ঘনিষ্ঠের নাম দেখা গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে মালদহের মোথাবাড়ির তৃণমূল নেতা এবং স্থানীয় শিক্ষক শামসুদ্দিন আহমেদের। তবে তার নাম যে কেবল দাগিদের মধ্যেই রয়েছে তাই নয়। এই তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। বহু জনের কাছ থেকে মোটা টাকা তুলেছেন বলেই জানা যাচ্ছে। শামসুদ্দিনের স্ত্রী সারিকা খাতুন বর্তমানে মালদহ জেলা পরিষদের সদস্যা। রাজনৈতিকভাবে তাদের অবস্থানও বেশ প্রভাবশালী বলেই জানা গিয়েছে। তৃণমূল নেতার বাবার দাবি, তার ছেলে যোগ্য পরীক্ষার্থী হিসেবেই শিক্ষক পদে যোগ দিয়েছে, কোনো অন্যায় করেননি। কিন্তু বিরোধী রাজনৈতিক মহলের বক্তব্য, শামসুদ্দিন শুধু নিজের চাকরি নয়, এলাকার সাধারণ মানুষের কাছ থেকেও চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। এই অভিযোগ সামনে আসতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তালিকা বেরোনোর পর থেকেই শামসুদ্দিন এবং তার স্ত্রী প্রকাশ্যে আর দেখা দিচ্ছেন না। প্রতিবেশীরা বলছেন, এদের টাকা ফেরতের দাবি নিয়ে লোকজন তাদের বাড়িতে আসতে পারে, এই আশঙ্কায় গা ঢাকা দিয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শ্বশুরবাড়ির কোনো সদস্যের মৃত্যুর খবর পেয়ে তারা বাইরে গিয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মোথাবাড়িতে এখন মূল প্রশ্ন, সত্যিই কি শামসুদ্দিন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, নাকি টাকার বিনিময়ে পদ দখল করেছেন? উত্তর মেলেনি। তবে জল্পনা, সমালোচনা আরও বাড়ছে। শনিবার রাত 8টা নাগাদ এসএসসির ওয়েবসাইটে রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়ে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়। 1804 জনের নাম ছিল সেই তালিকায়। পরে মধ্যরাতে আরও 2 জনের নাম যোগ করা হয়, অর্থাৎ মোট দাগিদের সংখ্যা 1806।
যেখানে শাসক ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম উঠে এসেছে। মোট কথা, তারা দাগে অযোগ্য চাকরি প্রাপক বলেই চিহ্নিত। তাছাড়া পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও রয়েছে এই তালিকায়। নাম রয়েছে বিধায়কের আত্মীয়েরও। কমিশন সূত্রে খবর, শনিবার প্রকাশিত হওয়া দাগিদের তালিকায় থাকা 1,804 জনের মধ্যে 1,400 জনই আবেদন করেছিলেন। সেই তালিকা মিলিয়েই মোট 2,107টি অ্যাডমিট বাতিল করল এসএসসি। এসএসসি সূত্রে খবর, অনেক দাগী শিক্ষক নবম, দশম এবং একাদশ, দ্বাদশ উভয়ের নিয়োগ প্রক্রিয়ার জন্যই আবেদন করেছিলেন। তাই দাগীদের সংখ্যার তুলনায় অ্যাডমিট কার্ডের সংখ্যা বেশি। মাত্র 4 মাস আগে বিয়ে হয়েছিল, কিন্তু শ্বশুর বাড়ি সুখের হয়নি। বিয়ের পর থেকে পণের দাবিতে চলত অত্যাচার। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই তরুণী। শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলো ওই তরুণীর গলায় ফাঁস লাগানো মৃতদেহ। মৃতের নাম সুজাতা কুমারী, বয়স 22। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে। পুলিশ এবং নেতার বাপের বাড়ির তরফে খবর, সুজাতা কুমারীর সঙ্গে নরেন্দ্রপুরের রেনিয়া অঞ্চলের বাসিন্দা কুন্দন কুমার রায়ের গত 4 মাস আগে বিয়ে হয়েছিল। অভিযোগ, শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই সুজাতার উপর শুরু হয় অত্যাচার। প্রায় তাকে মারধর করা হতো। শুধু তাই নয়, বাপের বাড়ি থেকে মাঝে মধ্যেই টাকা আনার জন্য চাপ দেওয়া হতো। সেই কথা না মানলে আরো অত্যাচার হতো বলে অভিযোগ। শনিবার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় ওই গৃহবধূর গলায় ফাঁস লাগানো মৃতদেহ। অত্যাচার সহ্য করতে না পেরে সুজাতা আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় মৃতের বাপের বাড়ির তরফে লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী কুন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতকে আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। রবিবার গভীর রাতে কেঁপে উঠল দক্ষিণ পূর্ব আফগানিস্তান। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.0, যা আতঙ্ক ছড়িয়েছে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অঞ্চলেও। রাত 12:47 নাগাদ হঠাৎই কম্পন অনুভূত হয়। ঘুম ভেঙে অনেক মানুষ আতঙ্কের ঘর থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসে। রাজধানী দিল্লি সহ উত্তর এবং পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায়ও ভূমিকম্পের আঘাত টের পাওয়া যায়। এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জালালাবাদ থেকে প্রায় 27 কিলোমিটার উত্তর পূর্বে এবং মাটি থেকে প্রায় 8 কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভূপৃষ্ঠের কাছাকাছি এভাবে ভূমিকম্প হলে সেটি অনেক বেশি বিপজ্জনক হয়, কারণ এর প্রভাব দ্রুত পৃষ্ঠে পৌঁছে যায় এবং ঘরবাড়ি ভাঙনের সম্ভাবনা বেড়ে যায়। আফগানিস্তানে 250 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত কমপক্ষে 500। আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। আফগানিস্তান প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে। এর প্রধান কারণ হলো এটি ভারতীয় এবং ইউরোশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই অঞ্চলে ভূপৃষ্ঠ অত্যন্ত সক্রিয় এবং প্রায়শই প্লেটগুলির সংঘর্ষ থেকে ভূমিকম্প সৃষ্টি হয়। মাত্র 1 মাস আগেও দেশটিতে 5.5 এবং 4.2 মাত্রার 2টি ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের মূল কারণ পৃথিবীর ভেতরের টেকটনিক প্লেটগুলির নড়াচড়া। এই বিশাল প্লেটগুলি সব সময় আস্তে আস্তে সরে যায় এবং একসময় একে অপরের সঙ্গে ধাক্কা খায়। ফলে ভেতরে প্রচন্ড চাপ তৈরি হয়। চাপ চরমে পৌঁছলে ফাটল ধরে যায়, আর সেখান থেকেই শক্তির বিস্ফোরণ ঘটে, যা ভূমিকম্পে রূপ নেয়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ঘনবসতিপূর্ণ উপত্যকা, দুর্বল নির্মাণ বিধি এবং ভূকম্পন প্রতিরোধে অপর্যাপ্ত প্রস্তুতি সব মিলিয়ে বড় ধরনের ক্ষতি এবং দুর্যোগের সম্ভাবনা তৈরি করে। উপরন্তু জলবায়ু পরিবর্তন মাটির স্থিতিশীলতা এবং আবহাওয়ার ধাঁচেও প্রভাব ফেলছে। এতে ভূভিত্তির সূক্ষ্ম ভারসাম্য নতুন চাপে পড়ে এবং ঝুঁকি আরো বেড়ে যায়। তাই পর্যবেক্ষণ বাড়ানো, সিসমিক মনিটরিং শক্ত করা এবং দুর্যোগ প্রস্তুতিতে সক্রিয় হওয়া এর আগে বেশি জরুরি বলে বিজ্ঞানীরা বলছে। কংগ্রেসের দপ্তরে হামলার ঘটনার পর প্রায় 3 দিন পার। এখনো অধরা মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং। তাকে না পেয়ে এবার বিজেপি নেতার ছেলেকে গ্রেফতার করলো এন্টালি থানার পুলিশ। রবিবার রাতে তাকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারে। এমনকি সেখানে মারধর করা হয়েছে বলেও দাবি তাদের। এর প্রতিবাদে থানা ঘিরে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। বিহারে রাহুল গান্ধীর সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মায়ের জন্য অশ্রাব্য ভাষা ব্যবহার করার অভিযোগ উঠেছে কংগ্রেসের সভা থেকে। এরপরেই গত শুক্রবার কলকাতার বিধান ভবনে হামলা চালায় বিজেপির এক দল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রাকেশ সিংকে। তাকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না তার। পুলিশ সূত্রে খবর, রাকেশ সিং যে গাড়ি করে পালিয়েছে সেটি তার ছেলে শিবম সিং এর নামে রেজিস্টার করা। তাকে জিজ্ঞাসাবাদ করতেই থানায় তুলে নিয়ে যাওয়া হয়। প্রথমে আটক করা হলেও পরে তাকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ নিয়ে যায়। এদিকে বিধান ভবনের হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ঘটনার পরদিনে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, থানার দূরত্ব 100 মিটার, তাও পুলিশ আসতে পারলো না, এই আক্রমণ ঠেকাতে পারলো না। একই এলাকায় তৃণমূলের থেকে হামলা হলে পুলিশ কি রক্ষা করতে আসতো না?
সভামঞ্চ থেকে এই প্রশ্নই তোলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। হামলার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো মূল অভিযুক্ত রাকেশ সিংকে গ্রেপ্তার করা যায়নি। এ নিয়েও সুর চড়ান অধীর চৌধুরী। পুলিশকে উদ্দেশ্য করেই তিনি প্রশ্ন করেন, কোনো সমঝোতার কারণে এখনো মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হলো না কেন? উত্তেজনার সূত্রপাত বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে। অভিযোগ, ভোটার অধিকারের যাত্রা চলাকালীন দরভাঙ্গায় কংগ্রেসের পতাকা গায়ে জড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করে। ওই ভিডিও ভাইরাল হতেই বিজেপি থানায় এফআইআর দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। এই ছিল আজকের 1 সেপ্টেম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.